অ্যাকাউন্টসে আমাদের আজকের সেশন ব্রাঞ্চ অ্যাকাউন্টের উপর। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের আজকে প্রথম ক্লাস করাচ্ছি। ব্রাঞ্চ অ্যাকাউন্টের প্রথম ক্লাসে আমরা প্রথমে একটু আলোচনা করব ব্রাঞ্চ অ্যাকাউন্ট কি, জেনে নিয়ে তারপর ফর্মুলাটা ডিসকাস করবো। দেখো, ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি। কিছু কিছু বড় বড় কনসার্ন আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, যারা কি করে নিজেরা মার্কেটে নিজেদের একটা ব্রাঞ্চ তৈরি করে সেইখানে ব্রাঞ্চের থ্রু দিয়ে তাদের গুডসটাকে বিক্রি করে, এবং গুডসটাকে বিক্রি করে সেখানে যা টোটাল কালেকশন হয় সেটা সমস্ত কন্ট্রোল করে, সমস্ত কিছু কন্ট্রোল করে, সমস্ত কার্যকলাপ কন্ট্রোল করে কিন্তু হেড অফিস। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর একটা হেড অফিস থাকে। হেড অফিস থাকে, তারপর ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে বা বলতে পারো ওয়ার্ল্ডের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় তারা কি করে একটা করে ব্রাঞ্চ খুলে রাখে, এবং ব্রাঞ্চ খুলে রেখে সেই ব্রাঞ্চে তারা কি করে হেড অফিস থেকে সমস্ত গুডসগুলো পাঠায়, ব্রাঞ্চ সেখানে বিক্রি করে যা টোটাল কালেকশন হলো সমস্ত হিসাবপত্র করে তারা হেড অফিসকে পয়সা পাঠিয়ে দেয়। তাহলে ব্রাঞ্চের যাদের দায়িত্ব থাকে তারা কি করে শুধুমাত্র এজেন্ট হিসাবে কাজ করে। এখানে কিন্তু ব্রাঞ্চে নিজস্ব কোনো ধরো ইন্ডিপেন্ডেন্ট অস্তিত্ব তাদের থাকে না। যা কিছু পারচেস করে, যা কিছু সিদ্ধান্ত নেয় সব কিন্তু হেড অফিস। হেড অফিস যেভাবে বলবে ব্রাঞ্চ সেইভাবে কাজ করবে। ব্রাঞ্চে যারা কর্মচারী আছে তারা কি করে, শুধুমাত্র তারা হচ্ছে স্যালারি হোল্ডার, ঠিক আছে, তারা স্যালারি পায়। এবার ব্রাঞ্চ যদি দেখা যায় প্রফিট করে, সেখানে হয়তো হেড অফিস খুশি হয়ে সেই ব্রাঞ্চকে কিছু আলাদা অ্যালাউন্স দিতে পারে। সেখানে কিন্তু এজেন্ট হিসাবে বা কর্মচারী হিসাবেই ব্রাঞ্চের সবাই কাজ করে। এবার ধরো একটা বড় প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ আছে। এবার সেই সমস্ত ব্রাঞ্চগুলো আমরা যে খুলে রেখেছি তারা আমাদের প্রফিট দেখাচ্ছে কি, সেটা তো জানার প্রয়োজন আছে। তাহলে সেটা জানার প্রয়োজন হলে আমাদের ব্রাঞ্চের ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা কি করতে হবে, অ্যাকাউন্টস তৈরি করতে হবে, করে দেখতে হবে আমাদের ওইখানকার ব্রাঞ্চটা আমাদের কি করছে, প্রফিট দেখাচ্ছে নাকি লস দেখাচ্ছে। তারপরে আমরা ধরো মুম্বাইয়ের ব্রাঞ্চ করেছি, মুম্বাই ব্রাঞ্চটা কি দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে নাকি লস দেখাচ্ছে। যে ব্রাঞ্চ লস দেখাবে সেখানে ব্রাঞ্চটাকে রেখে লাভ কি আছে, ব্রাঞ্চটাকে বন্ধ করে দেবো। তাহলে এই ব্রাঞ্চের আমাদের টোটাল অ্যাকাউন্টস যখন ফাইনালাইজ করব, অ্যাকাউন্টস ফাইনালাইজ করার জন্য হেড অফিস কি করে প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা করে অ্যাকাউন্ট খুলে সেখানে ব্রাঞ্চের থেকে কত লাভ হচ্ছে, কোন ব্রাঞ্চ থেকে কতটা লাভ হচ্ছে, কোন ব্রাঞ্চটা আমাদের প্রফিটেবল সেটা দেখে না। এবারে এখানে সমস্ত বলছি পারচেস, সমস্ত গুডস কালেকশন, সমস্ত কিছু গুডস পাঠানো, সব কাজগুলো কিন্তু হেড অফিস করে। ব্রাঞ্চের কিন্তু কোনো মাল যদি ফুরিয়ে যায়, কোনো গুডস ফুরিয়ে গেলে সেই গুডস কিন্তু মার্কেট থেকে কিনে বিক্রি করার কোনো ক্ষমতা থাকে না। এই যেরকম দেখবে তোমরা রিলায়েন্স ফ্রেশ তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রাঞ্চ খোলা আছে। তার ব্রাঞ্চ খোলা আছে সেখানে দেখবে রিলায়েন্স ফ্রেশে এখানে হেড অফিস থেকে সমস্ত গুডস আসছে, তারা বিক্রি করে যা কালেকশন হচ্ছে হেড অফিসের অ্যাকাউন্টে জমা করে দিচ্ছে। এই হচ্ছে তাদের কাজ। আর এখানে যারা কাজ করছে তারা শুধুমাত্র স্যালারি হোল্ডার। ধরো রিলায়েন্স ফ্রেশে কোনো একটা সবজি বিক্রি হচ্ছে, সেই সবজিটা ফুরিয়ে গেলে কিন্তু তারা ওপেন মার্কেট থেকে সেটা কিনতে পারবে না, তাদের পারমিশন নেই, ওপেন মার্কেট থেকে তারা কখনোই কিনতে পারে না। তাহলে এই অবস্থায় তাদেরকে পুরোভাবে হেড অফিসের উপর ডিপেন্ড করতে হয়। হেড অফিসকে ফোন করতে হয়, এই আইটেমটা ফুরিয়ে গেছে, তারপর তারা পাঠিয়ে দিলে আবার বিক্রি করে। তাহলে এই সিস্টেমে যখন কারবার চলে, এই সিস্টেমে কারবারটা চললে এই যে ব্রাঞ্চের থ্রু দিয়ে যে কারবার হচ্ছে, ব্রাঞ্চের থ্রু দিয়ে কারবার করলে আমরা কি করি, মানে আমরা যদি হেড অফিস হই আমরা কি করি, আমরা প্রত্যেকটা ব্রাঞ্চের এক একটা করে আলাদা করে হিসাব করি। তা সেইটাই হচ্ছে হিসাব করাটা এখানে শেখানো হবে, যেটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের মাধ্যমে। ঠিক আছে, এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের মাধ্যমে যখন আমরা হিসাব করব, এই হিসাব করার সময় আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট মেনটেন করার বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনটেন করব। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনথেটিক মেথড। এই সিনথেটিক মেথডে আমরা কিভাবে ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলবো তার একটা ফরম্যাট করে তোমাদের দেখাবো। আর তার সাথে সাথে এখানে কি কি ঘটে, কি কি ট্রানজাকশন ঘটে সেইগুলো নিয়েও ডিসকাস করব। এখানে কিন্তু এই হেড অফিস যখন গুডস পাঠায় ব্রাঞ্চকে দুভাবে পাঠাতে পারে, একটা হচ্ছে অ্যাট কস্ট, একটা হচ্ছে অ্যাট ইনভয়েস। কস্টে মানে হচ্ছে হেড অফিস যে দামে কিনেছে সেই দামেই ব্রাঞ্চকে পাঠিয়ে দিল, ব্রাঞ্চকে পাঠিয়ে দিয়ে বলছে ওর উপর 30% চাপিয়ে তোমরা বিক্রি করো। তাহলে ব্রাঞ্চ কিন্তু বুঝতে পেরে যাবে হেড অফিস কতটা প্রফিট করছে, তাই না? সেই জন্য অনেক সময় কি করে হেড অফিস ব্রাঞ্চকে বুঝতেই দেয় না যে এটার অরিজিনাল কস্ট কত। তারা কি করে অরিজিনাল কস্ট তার উপর হয়তো 50% একটা লোড চাপিয়ে গুডসটাকে পাঠানোর সময় বলে দিল এটার ভ্যালু হচ্ছে 5 লক্ষ, তার মানে ওটা ইনভয়েস প্রাইস। যখনই কস্টের সঙ্গে লোড চাপানো হবে তখন সেটাকে বলা হবে ইনভয়েস প্রাইস, আর যখন শুধু কস্টে পাঠানো হবে তাহলে সেটা কস্ট প্রাইসে। এবারে এই লোড চাপানোর সময় লোড দুরকম ভাবে চাপানো হয়, একটা হচ্ছে কস্ট প্রাইসের উপর পার্সেন্টেজ, আর একটা হচ্ছে ইনভয়েস প্রাইসের উপর পার্সেন্টেজ। দেখো কস্টের উপর পার্সেন্টেজ যদি হয়, তাহলে কস্ট যদি 100 টাকা হয়
তাহলে যার উপর আমরা লোডটা চাপাবো তাকে ধরবো 100, ঠিক আছে। পার্সেন্টেজের প্রবলেমে তোমরা দেখবে, তোমরা মাধ্যমিক লেভেলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে শিখেছো যে পার্সেন্টেজ লেভেলে আমরা যাকে বেস ধরি তাকে সবসময় কত ধরতে হয়, 100 ধরতে হয়। তাহলে আমরা কস্টের উপর যদি পার্সেন্টেজ করি, তাহলে কস্টের উপর পার্সেন্টেজ করলে কি করবো, কস্টটাকে আমরা ধরবো 100%, তাতে 25% লোড চাপিয়েছি, তাহলে 25 টাকা তাতে লোড চাপালাম, লোড চাপিয়ে হলো কত, 125%। তাহলে 125% হচ্ছে ইনভয়েস প্রাইস, তাতে লোডিং কত, 25%, তাহলে তার কস্ট কত, 100%। তাহলে এইভাবে লোডিং চাপিয়ে পাঠানো হয়। তুমি বলবে লোডিং চাপিয়ে যদি পাঠানো হয় তাহলে হেড অফিস তো অ্যাকচুয়াল প্রফিট বুঝতে পারবে না, কিন্তু সেইটা লোডিংটাকে আলাদাভাবে ছাড়ানোর ব্যবস্থাও অ্যাকাউন্টসের মধ্যে করা আছে। সেটা আমি যখন অঙ্কটা বোঝাচ্ছি বা ফর্মুলাটা বোঝাচ্ছি বুঝিয়ে দিচ্ছি। এইবার এই যে লোডিংটা আবার ইনভয়েসের উপরেও হতে পারে। তাহলে ইনভয়েসের উপর যদি লোড হয়, ইনভয়েসের উপর লোড হলে ইনভয়েসটা যদি 100 টাকা হয়, তাতে লোড যদি 25% থাকে, তাহলে তাতে 25 টাকা লোড, তাহলে তার কস্ট ছিল কত, আমরা জানি কস্ট প্লাস লোড ইকুয়ালস টু ইনভয়েস। তাহলে ইনভয়েস যদি 100 টাকা ধরি, তাতে যদি লোড 25 টাকা ধরি, তাহলে তার কস্ট ছিল কত, 75%, তাহলে 75%। তাহলে যার উপর লোড বলবে তাকে কিন্তু ধরবে 100%, ঠিক আছে। তারপরে কস্ট প্লাস লোড সমান ইনভয়েস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আবার উল্টো দিক দিয়ে বললে ইনভয়েস মাইনাস লোড বললে কস্ট, ঠিক আছে। এইভাবে আমাদের বের করে নিতে হবে। চলো দেখাই তোমাদের ফর্মুলাটা কিরকম হবে। এসো দেখো, আমরা একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলেছি। ব্রাঞ্চ অ্যাকাউন্ট যেটা খুলেছি আমি টি ফর্মে খুলেছি, তোমরা কিন্তু পুরো ঘর করবে। তোমরা যেরকম পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস ডেবিট ক্রেডিট দিতে হয়, এগুলো সব দেবে। আমি টি ফর্মে করে দিয়েছি, হ্যাঁ। তোমরা কিন্তু টি ফর্মে করবে না, এখানে যেই রকম নিয়ম আছে পুরো নিয়মটাকে ফলো করবে। আর এইটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খোলা হয় কখন, 31 ডিসেম্বর যদি ইয়ার এন্ড হয়, 31 ডিসেম্বরে ইয়ার এন্ডে, তাহলে এখানে ডেটের কলম করবো না, এটাও তো একটা জাস্ট কাইন্ড অফ ফাইনাল অ্যাকাউন্টস। তাহলে ফাইনাল অ্যাকাউন্টস হলে ফাইনাল অ্যাকাউন্টসের ডেট কবে, একেবারে ইয়ার এন্ডে, তাহলে এখানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট অ্যাজ অন বলে আমরা ডেটটা লিখে দেবো। যদি 31 মার্চ হয়, 31 মার্চ ইয়ার যা আছে, ঠিক আছে। তাহলে আর ডেটের কলম করবে না, এটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টসের একটা পার্ট। এইবার আমরা যখন এইখানে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করব, এই মেথডটার নাম হচ্ছে সিনথেটিক মেথড। এই সিনথেটিক মেথডে যখন করি, আমরা টু ব্যালেন্স বিডি লিখে যত রকম আমাদের অ্যাসেটস হাতে আছে ওপেনিং ডেটে, সেইগুলো সমস্ত টু ব্যালেন্স বিডি বলে লিখে দেবে। এবার লেখার সময় এই যে স্টকটা যদি এটা ইনভয়েসে থাকে, তাহলে এইটা তো বেশি দামে লেখা আছে, তাহলে কি করতে হবে, এই লোডটাকে ছাড়িয়ে দিতে হয়। এই লোডটাকে আবার লিখবো বাই স্টক রিজার্ভ বিডি বলে লোডটাকে বাই দিকে ছাড়িয়ে দেবো। তাহলে এই দিকে দেখো ইনভয়েস প্রাইসে লিখলাম, হয়তো 10,000 টাকার গুডস, তাকে 2,000 টাকা লোড চাপিয়ে 12,000 টাকা এখানে লিখেছি। তাহলে 2,000 টাকা যেটা বেশি লিখেছি সেটাই কিন্তু আমরা এদিকে বাই স্টক রিজার্ভ বিডি বলে ছাড়িয়ে দিলাম। তারপরে এই ডেটর্স, পিটিকেস, ফার্নিচার, এই সমস্তগুলো যেগুলো থাকে, যে সমস্ত সম্পত্তি আছে সব টু দিকে লিখবো। তুমি বলবে সাইমালটেনিয়াসলি যে স্যার যদি লাইবিলিটি থাকে ওপেনিং ডেটে, তাহলে লাইবিলিটি থাকলে আমরা কোথায় লিখবো, বাই ব্যালেন্স বিডি বলে, যদি ক্রেডিটর্স থাকে কিছু বাই ক্রেডিটর্স লিখবো, তাই তো। নেক্সট, এরপরে যে গুডসগুলো পাঠানো হয় সেটা লেখা হয় টু দিকে এন্ট্রি করা হয় টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে, সেই অ্যাকাউন্টে পাঠানো হয়। সেই অ্যাকাউন্টে পাঠিয়ে আমরা লিখবো এখানে গুড সেন্ট, যতটা গুডস পাঠিয়েছি সেটা লিখবো, ঠিক আছে। এইবারে এই গুডস কিছু রিটার্ন হতে পারে, তো তাহলে রিটার্ন হলে উল্টো দিকে লিখবো বাই গুড সেন্ট টু ব্রাঞ্চ বলে, সেখানে রিটার্নটা লিখবো। এবার এই রিটার্ন আর এই গুড সেন্ট দুটোই তো লোডিং প্রাইসে হয়ে আছে, ইনভয়েস প্রাইসে। তাহলে ইনভয়েস প্রাইসে যদি হয়ে থাকে, তাহলে ইনভয়েস প্রাইসের লোডগুলো ছাড়াতে হবে। তাহলে গুড সেন্টের লোড ছাড়াবো কোথায়, বাই দিকে, ওই গুড সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের আন্ডারে বলেই এর আন্ডারে দুটো লিখেছি, কিছুটা রিটার্ন, কিছুটা লোড অন গুড সেন্ট লিখে যোগ করে বাইরে করেছি, ঠিক আছে। দুবার লিখিনি। এখানেও আমরা টু গুড সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট লিখে গুড সেন্ট যেটা হয়েছে আর ওই রিটার্নের লোডটা, সেটা দুটো একই অ্যাকাউন্টের আন্ডারে হবে বলে একই অ্যাকাউন্টের আন্ডারে আমরা দুটো ইনার কলমে করে বাইরে পাঠিয়েছি, ঠিক আছে। এইবারে ধরো তোমার কোনো একটা গুড সেন্ট বা গুডস রিটার্ন কস্টে বলে দিয়েছে, তাহলে এই মেথডে কিন্তু কস্টে বসানো যাবে না। তোমাকে কস্টে দেওয়া থাকলে তাতে লোড চাপিয়ে নেবে, চাপিয়ে নিয়ে ইনভয়েস করে বসাবে, আবার লোডিংটা যেটা চাপালে সেটাকে উল্টো দিকে ক্যান্সেলও করে দেবে, ঠিক আছে। এই মেথডে তুমি বলবে আমি শুধু কস্ট করে বসাবো, তাহলে কিন্তু হবে না, মার্কস কাটবে। কিন্তু এই মেথডে এইভাবে বসানোর নিয়ম নেই, ঠিক আছে। এরপর টু দিকে টু ব্যাংক বলে ব্রাঞ্চের যদি কিছু এক্সপেন্সেস থাকে, সেই এক্সপেন্সেসগুলো সমস্ত টু দিকে লিখবে।
যে এক্সপেন্সেসগুলো হেড অফিস পারমিট করেছে সেইগুলোই কিন্তু, হেড অফিস যেগুলো পারমিট করেনি সেইগুলো কিন্তু বসানো যাবে না। এরপর ক্যাশ সেন্ড টু পিটি ক্যাশ, পিটি ক্যাশে যদি আরও কিছু টাকা পাঠিয়ে দিই তাহলে সেই সমস্তগুলো এখানে বসানো হবে। তুমি বলবে এই প্রসঙ্গে যে স্যার আমাদের যারা ডেটর্স থাকে তারা তো কিছু পয়সা মেরে দিতে পারে, ব্যাড ডেট হতে পারে, ডিসকাউন্ট অ্যালাউড হতে পারে, তাহলে ওই খরচগুলো কি এখানে বসাবো এক্সপেন্সেসে? না, ওই খরচগুলো না, এখানে শুধু এক্সপেন্সেস বসবে। কি এক্সপেন্সেসগুলো বসবে? ক্যাশ এক্সপেন্সেসগুলো, যেগুলো নন ক্যাশ এক্সপেন্ডিচার সেইগুলো কিন্তু বসবে না। ঠিক আছে, এটা ক্যাশ বেসিসেই বলতে পারো অ্যাকাউন্টসটা হয়। ঠিক আছে, তাহলে এখানে ক্যাশ পেমেন্ট যেগুলো হয়েছে সেই সমস্তগুলোই এখানে বসবে, আর সেই জন্য পিটি ক্যাশে যে পয়সাটা পাঠিয়েছি সেটা বসবে। বসলো। এরপর বাই দিকে বাই ব্যাংক বলে আমরা সেল টেলগুলো বসাবো তো, কিন্তু সেখানেও মনে রাখতে হবে আমরা ক্যাশ সেল বসাবো, আর ডেটর্স থেকে যেটা কালেকশন হয়েছে বসাবো, ক্রেডিট সেল কিন্তু বসাবো না। ঠিক আছে, ডেটর্স থেকে যে কালেকশন হয়েছে কালেকশনটা বসাবো, কালেকশনটা বসিয়ে আর ক্যাশ সেলটা বসিয়ে, আর যদি কিছু গুডস ডিস্ট্রয়েড হয় সেখানে ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্স ক্লেম যদি রিসিভ করি তবেই বসবে, না হলে বসবেন। তাহলে এটা যোগ করে বাইরে পাঠালাম। ঠিক আছে, আবার ক্লোজিং ডেটে স্টক, ডেটর্স, পিটি ক্যাশ, ফার্নিচার যদি ওপেনিংয়ে থাকে ক্লোজিংয়ে তার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে ভ্যালুটা হবে সেই ডেটে ভ্যালুটা বসাবো, বসিয়ে এই কটা যোগ করে বাইরে পাঠাবো। তাহলে এখানেও স্টক তো ইনভয়েসে আছে, তাহলে তার লোডটা ছাড়াতে হবে তো, তার লোডটা ছাড়াবো টু স্টক রিজার্ভ সিডি বলে ওর লোডটাকে ছাড়িয়ে দেবো। এরপরে বাই দিকে টোটাল মেরে টু দিকের এই সমস্ত খরচাগুলো বাদ দিলেই যেটা বেরোবে সেটাকে বলবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ব্রাঞ্চ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তাহলে বোঝা গেল ফরম্যাটটা। তাহলে এইটা হলো ব্রাঞ্চ অ্যাকাউন্টের ফরম্যাট। এছাড়া আমাদের দুটো অ্যাকাউন্ট আরও খুলতে হয়, কখনো কখনো আবার গুড সেন্ড টু ব্রাঞ্চও খুলতে দেয়। খুলতে দিলে শুধু কন্ট্রা এন্ট্রি করবে। এখানে যেটা গুড সেন্টটা টু দিকে লেখা আছে, গুড সেন্টার সেটা লিখবো, বাই দিকে কি অ্যাকাউন্ট বলে? ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে। এখানে যেটা বাই দিকে লেখা আছে তাহলে সেখানে সেটা কোন দিকে লিখবো? টু দিকে। আর ওটা ট্রান্সফার করতে হয় কোথায় জানলে? ট্রেডিং অ্যাকাউন্টে, ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টে। যদি ট্রেডিং মেথড করি তাহলে সেই মেথডে ট্রান্সফার করতে হয় এটা। আর এছাড়া খুলতে হয় আমাদের ডেটর্স অ্যাকাউন্টে একটা খুলে দেখাতে হয়, মাঝে মাঝে এই কালেকশনটা দেওয়া থাকে না, এই কালেকশনটা ডেটর্স অ্যাকাউন্ট থেকে বের করতে হয়। আর পিটি ক্যাশটা খুলতে হয়, পিটি ক্যাশের ওই ক্যাশ সেন্টটা মাঝে মাঝে দেওয়া থাকে না, বা ক্লোজিং ব্যালেন্সটা দেওয়া থাকে না, পিটি ক্যাশটাও খুলতে হয়। চলো দেখাচ্ছি ওই দুটো কিভাবে খুলবে। দেখো ব্রাঞ্চ ডেটর্স কিভাবে করব। ব্রাঞ্চ ডেটর্সটা হচ্ছে, প্রথমে আমরা ডেটর্স অ্যাকাউন্টের যে ফরম্যাট আছে এটাও আমরা টি ফর্মে করেছি, তোমরা কিন্তু টি ফর্মে করবে না। অ্যাকাউন্ট যেই রকম খুলতে হয় পুরো পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস ডেবিট ক্রেডিট সব লিখবে। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি আমি কিন্তু। নেক্সট, এখানে ডেটর্সে আমরা জানি ডেটর্স অ্যাসেটস, তাহলে তার ওপেনিং ব্যালেন্স কোথায় হবে? টু দিকে, টু ব্যালেন্স বিডি লিখেছি। আর যেটা আমরা ক্রেডিট সেল করলাম, তাহলে ডেটর্স বাড়লে সমস্ত কি করব? টু দিকে। আর ডেটর্স যত কমবে কি করব? ওয়াই দিকে। তাহলে ক্রেডিট সেল, ডেটর্স বাড়বে, ডেটর্স বাড়লে টু দিকে এন্ট্রি করেছি। এবার রিটার্ন যদি হয়, রিটার্ন হলে ডেটর্স কমে যাবে, বাই দিকে এন্ট্রি করেছি। ডেটর্সরা যদি কিছু পয়সা আমাদের দিয়ে দেয়, মিটিয়ে দেয়, তাহলে বাই ব্যাংক বলে সেটা কালেকশনটা করব। বিল দিয়ে যদি মেটায়, বাই বিল বলে কালেকশনটা লিখবো। এখানে কিন্তু মনে রাখবে এই দুটোর যোগফল, এটা কিন্তু কালেকশন। আমরা যে কালেকশনটা ওখানে বসাই না, এটা হচ্ছে এই দুটো যোগফল। এখানে ব্যাংক আর বিল রিসিভেবল যেটা পেয়েছি দুটোই কিন্তু কালেকশন হয়েছে, সেই দুটোকেই কিন্তু আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টে বাই দিকে বসিয়েছিলাম। আর যদি ডেটরটা পয়সা মেরে দেয়, ব্যাড ডেট, যদি ডিসকাউন্ট দিই আমরা তাহলে ডিসকাউন্ট অ্যালাউড, আর বাকিটা ব্যালেন্স শিটই। এবার এই চেক বা এই বিল রিসিভেবল যদি ডিজনার হয়, আবার ডেটর্স বাড়বে, তাহলে টু দিকে এন্ট্রি করেছি। এই ডেটর্সটা যদি আমরা কমপ্লিট করি, মাঝে মাঝে না এইটা দেওয়া থাকে না, তাহলে এইটা যদি না দেওয়া থাকে এই কালেকশনটা, তাহলে কালেকশনটা বেরোবে। মাঝে মাঝে সিডিটা দেওয়া থাকে না, তাহলে সিডিটা বেরোবে। এটাকে নিয়ে গিয়ে ব্রাঞ্চে বসালে তবে ব্রাঞ্চ কমপ্লিট হবে। ঠিক আছে, সেই জন্য ডেটর্স অ্যাকাউন্ট খুলতে হবে, ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট খুলবে। এরপরে খুলতে হয় পিটি ক্যাশ। পিটি ক্যাশে ওপেনিং ব্যালেন্সটা টু দিকে লিখলাম, যেটা ক্যাশ সেন্ড করেছি আবার টু ব্যাংক বলে লিখেছি, তার মধ্যে কিছুটা পড়ে আছে, তাহলে বাকিটাই খরচ হয়েছে, তাহলে সেটা পাঠাতে হয় ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। আমরা যদি ট্রেডিং পিএল মেথড করি তাহলে সেই পিএল অ্যাকাউন্টে ওইটা পাঠাতে হবে। আর যদি আমরা সিনথেটিক মেথড করি তাহলে এইটা তিনটে বসাই, তা তিনটে বসালে সেই তিনটের যোগফল বিয়োগফলই তো এইটা, সে অটোমেটিক্যালি ওটাই বসছে সিনথেটিক মেথডে। কিন্তু সিনথেটিক মেথডে আমরা কায়দা করে বসাচ্ছি। দেখো এইটা প্লাস করে তার থেকে এইটা বাদ দিলে এটাই তো হচ্ছে। তাহলে আমরা যদি সিনথেটিক মেথডে টু ব্যালেন্স বিডি এইটা লিখে দিয়েছি ব্রাঞ্চ অ্যাকাউন্টে, ক্যাশ সেন্টার লিখে দিয়েছি, বাই দিকে ব্যালেন্সটা লিখছি, তার মানে তো যোগ বিয়োগ করে এটাই লিখছি। তাহলে একটু কায়দা করে আমরা লিখছি। হ্যাঁ, এরপর নেক্সট হচ্ছে গুড সেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলবো।
গুডস এন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট যেটা খুলি সেটাকে এইরকমভাবে খোলা হয়। আমরা ওখানে যেটা আমরা বাই গুডস এন্ড টু ব্রাঞ্চ লিখেছি, এখানে সেটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে লিখবো। সেখানে বাই দিকে লিখেছিলাম রিটার্ন আর গুডস এন্ডের লোডটা। আবার ওখানে যেটা টু দিকে লিখেছিলাম এখানে সেটা বাই ব্রাঞ্চ অ্যাকাউন্ট বলে গুডস এন্ড আর রিটার্নের লোডটা। এবার এই দুটো যোগ করে যেটা পেলাম সেইটা থেকে এই দুটো বাদ দিলে যেটা পাবো এটাই হচ্ছে ব্রাঞ্চ ট্রেডিং অ্যাকাউন্টে ট্রান্সফার করি। যদি আমরা ট্রেডিং মেথড করি তাহলে এই অ্যামাউন্টটা বসে, আর যদি সিনথেটিক মেথড করি তাহলে কিন্তু এই দুটো বসে, এই দুটো বসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল ফরম্যাট। এই ফরম্যাটের উপর আজকে ডিসকাস করলাম। পরের ক্লাসে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। তাহলে আশা করি ফরম্যাটটা বোঝা গেছে। হ্যাঁ, সিনথেটিক মেথডের ফরম্যাটটা দিলাম। পরের ক্লাসে প্রবলেম করব, প্রবলেম দুটো তিনটে আমরা দেখব, দুটো তিনটে ক্লাসে সিনথেটিক মেথডের প্রবলেম দেওয়ার। তারপরে প্রবলেমটা দেওয়া হলে আবার একটা মেথড শেখাবো। ঠিক আছে, এরকম পরপর ব্রাঞ্চের সমস্ত মেথডগুলো শিখে যাব। আজকের মতো এটুকু, টাটা।